এখনো সবসময় প্রতিদিন আমরা শুনি নির্বাচন কি আসলে হবে কিনা, নির্বাচন নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে এবং রাজনৈতিক দলের নেতারা এটা বলছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে একটা নির্বাচন আয়োজন করবার জন্য যেই লেভেলে তৎপরতা থাকা উচিত আমলাতন্ত্রের মধ্যে, নির্বাচন কমিশনের মধ্যে, সরকারের মধ্যে, সেই রকমের নড়াচড়া ওনারা দেখতে পাচ্ছেন না। যারা নির্বাচন নিয়ে প্রচুর শঙ্কা আছে, অনিশ্চয়তা আছে, নির্বাচন হবে কি হবে না, ইউনূস ক্ষমতা ছাড়বে কি ছাড়বে না, এই ধরনের বয়ান আমরা আওয়ামী, বাম, দিল্লি, কলকাতার যে একটা সম্মিলিত দেশবিরোধী ফোর্স আছে এদের কাছ থেকে আমরা প্রায় এটা শুনি। তো নির্বাচনের ধরেন প্রফেসর ইউনূস তো কনসিস্টেন্টলি একই কথা বলেছে, ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে। আমাদের সাথে মিটিংয়ের পরে ফরেন সার্ভিস একাডেমিতে উনি আবহাওয়া বিবেচনাতে এটা এপ্রিলের ফার্স্ট হাফে নিয়ে আসছেন। তারেক রহমানের সাথে মিটিং করে আসতেন, আসার পরে বললেন যে বিচার সংস্কার নিয়ে যদি কাজ এগিয়ে যায় ফেব্রুয়ারিতে হতে পারে। তো রমজান ঈদ বিবেচনাতে ওয়েদার অনেক গরম হয়ে যাবে, এখন নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে ফেব্রুয়ারির রোজার আগেই নির্বাচন করে ফেলার ব্যাপারে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এখন নির্বাচন নিয়ে অনেকগুলো বিষয় রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে নির্বাচন করেছেন এর আগে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন নিয়ে কয়েকটা টেনশনের জায়গা আছে। প্রথম টেনশন হচ্ছে যে আগামী সংসদটা কি হবে, এটা কি একতরফা একটা সংসদ হবে? কারণ আমাদের হিস্ট্রিতে গত 30-40 বছর ধরে যে প্রসেসটা চলে এসছে, বিএনপি আওয়ামী লীগের একটা দ্বিদলীয় বাস্তবতা ছিল। যদি জাতীয় পার্টিকে ধরি এটা আরও 40+ বছর। আওয়ামী লীগের পতনের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এখন বিএনপির কাছাকাছি কোনো কম্পিটিশন নাই দল আকারে। তো সেই জায়গাতে 1973 এবং 2018-তে আওয়ামী লীগের অধীনে যে একতরফা মানে অরাজক নির্বাচন হয়েছে, সেই রকম একটা একতরফা নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। নির্বাচনটা একতরফা হবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে, কারণ জেনুইনলি বিএনপির সাথে কম্পিট করবার মতো রাজনৈতিক দল এবং আসন অন্যান্য এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর নাই, এইটা ভাবা হচ্ছে। তো সেই ভাবনার জায়গাতে কয়েকটা জরিপ আসছে ইদানিং। আপনারা দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ থেকে একটা ডিপার্টমেন্ট থেকে জরিপ এসছে, সেখানে তারা বলেছে যে বিএনপির ভোটের কথা বলেছে এবং একই লোকদের কাছে তারা 3-4 মাস আগেও একবার একটা জরিপ করেছিল এবং সেখানে তারা দেখিয়েছে যে এক্সিস্টিং যে রাজনৈতিক দল, যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও তারা সেই জরিপের মধ্যে রেখেছে, বিএনপি, জামাত, এনসিপি সবারই ভোট কমেছে। যেটা হয়েছে ভোট যেখানে বেড়েছে সেখানে হইল না ভোট, যে আমরা এখনো সিদ্ধান্তহীনতায় আছি অথবা কাউকেই পছন্দ হচ্ছে না, সেই শতাংশটা 50%-এর উপরে। 48% আছে যে আমরা এখনো কোথায় ভোট দেবো সিদ্ধান্ত নেই, কিন্তু আপনি অন্য ক্যাটাগরিগুলো যোগ করলে দেখবেন এই সংখ্যাটা 50%-এর উপরে, যেটা কয়েক মাস আগে ছিল প্রায় 62%-এর মতো। তো সেই বাস্তবতায় আসলে ভোটের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব ভাবনা, সেই ভাবনাগুলোর ভিতরেও ভিন্ন ভিন্ন মতের জায়গা আছে। আমরা শুনলাম যে একটা বিএনপির নিজস্ব জরিপে তারা 250+ সিট পাবে বলে বলা হচ্ছে। তো সেখানে একটা একতরফা নির্বাচন হয়ে যাওয়ার যে বাস্তবতা তৈরি হয়েছে, এইটা ইটসেলফ বড় দল আকারে বিএনপি এবং দেশের জন্য, গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তো সেখানে বিকল্প আলোচনা ছিল হচ্ছে যে সব দল মিলে একটা গণ অভ্যুত্থানের সংসদ হইতে পারে কিনা। তো সেখানে আমরা দেখেছি যে ইসলামী দলগুলোর ব্যাপারে সিরিয়াস রিজার্ভেশন আছে, বিএনপি পার্টিকুলারলি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে রিজার্ভেশন আছে, বাকিদের ব্যাপারে বলেছে ওপেন। তো এখন সেই সিট এবং জোটের রাজনীতিটা এখনো পরিষ্কার না। তো এইটা নিয়ে একটা রাজনীতি যেহেতু আছে, এখানে একটা টেনশনের জায়গা আছে। দ্বিতীয় একটা টেনশনের জায়গা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, যে সনদটা কীভাবে বাস্তবায়ন হবে। কমিশন প্রস্তাব করেছে আগামী 2 বছর পরে সংসদ নির্বাচনে 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে হবে এবং কোর্টকে এখতিয়ারভুক্ত করে দেওয়া সেখানে। যদিও সেটা অন্য সকল প্রায় রাজনৈতিক দল আমরা সহ বলছি যে এটা এখনই বাস্তবায়ন করতে হবে, স্বাক্ষর
পরপর থেকে, যেগুলো এখনই 26-এর সংসদে বাস্তবায়ন করা যায়, সেটার জন্য আমি কেন 31-এর সংসদ পর্যন্ত অপেক্ষা করব? এটা তো জাতির জন্য সময় নষ্ট হবে। আর একটা টেনশনের জায়গা হচ্ছে জামাত এবং চরমোনাই পার্টিকুলারলি দাবি করছে যে সংসদে পিআর থাকতে হবে, পিআরের ভিত্তিতে নির্বাচন হইতে হবে। তো সেই বিষয়ে একটা টেনশনের জায়গা, এবং এই দাবিগুলোকে বিএনপি নির্বাচন পিছানোর একটা ষড়যন্ত্র আকারে দেখছে। ঠিক উল্টা দিকে এনসিপি গণপরিষদ এবং সংস্কার বিষয়ে খুব সিরিয়াস পজিশন নিচ্ছে, এবং তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না, এনসিপির কোনো নেতা এটা বলছে। তাহলে এই রাজনৈতিক বিভাজনের একটা টেনশনের জায়গা থেকে অনেকেই বোধ করছে এবং শঙ্কার মধ্যে আছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব কিনা এবং সেটা প্র্যাকটিক্যালি পসিবল কিনা। এবং এরপরে একটা মোটা দাগের যে ইস্যু, সেটা হচ্ছে বাংলাদেশের যে 111-এর কুশীলব বুদ্ধিজীবী, বিভিন্ন গণমাধ্যমের পাওয়ারফুল সম্পাদকরা যারা আছেন, সুশীল সমাজের সদস্যরা, তারা বিভিন্ন যা রাষ্ট্রদূত এবং বাংলাদেশে যারা বিদেশি অ্যাম্বাসিগুলো আছে তাদের সাথে মিট করছেন, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে কিভাবে নির্বাচনে রাখা যায়, এটার ফরম্যাটটা কি হইতে পারে। যদি আওয়ামী লীগের ব্যাপারে কেউ রাজি না হয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট জাতীয় পার্টিকে নির্বাচনে কোনোভাবে রাখা যায় কিনা, যেটার মাধ্যমে 80-র দশকে যেভাবে আওয়ামী লীগকে গ্র্যাজুয়ালি পুনর্বাসন করা হয়েছে রাজনীতিতে, নির্বাচনে এবং সংসদে, সেই প্রসেসটা যেন ফলো করা যায়। ইভেন এমনটাও আলোচনা হচ্ছে এই বিভিন্ন অ্যাম্বাসিগুলো এবং সুশীলদের সাথে, যে কোনোভাবে যেন জাতীয় পার্টি নিষিদ্ধ না হয়, প্রয়োজনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির তথাকথিত সুশীল, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালা ব্যক্তিদেরকে স্বতন্ত্র নির্বাচন করারও যেন সুযোগ দেয়া যায়, এরকম একটা জায়গা কোনোভাবে যেন তারা হারিয়ে না যায়। তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা ভবিষ্যৎ যেন বেঁচে থাকবে, এরকম একটা আলোচনা এখানে চলছে। এবং সেটাকে ঘিরেও কিন্তু একটা টেনশন হবে যে মোটা দাগে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা করেছে মে মাসে, তারা এইটাকে কিভাবে দেখে। কারণ যেই কারণে এবং যুক্তিতে আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই কারণে মাত্রা ভেদে জাতীয় পার্টি এবং অন্যান্য দলেরও একই অপরাধ আছে। তাহলে তখন অন্যান্য দলগুলো সেখানে কিভাবে রিয়াক্ট করবে। এবং কেউ কেউ চাচ্ছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং এই 14 দলের রাজনীতি এবং নির্বাচনে নিষিদ্ধ করার বিষয়ে জুলাই সনদে একটা প্রভিশন থাকা উচিত, যে গণ অভ্যুত্থানের সকল পরাজিত শক্তিকে আগামী দিনে আর রাজনীতি নির্বাচন করতে দেয়া যাবে না, এইরকমও কোনো দল এটা ভাবছে। তো সেই বাস্তবতাতেই হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই টেনশন আছে। মোটা দাগে আমি মনে করছি যে প্রফেসর ইউনূসের উপরে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেহেতু আমরা আস্থা রেখেছি, আমরা বরাবরই বলেছি রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে ওনাদের কাছে তথ্য অনেক বেশি আছে। দেশি বিদেশি চক্রান্ত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ অফিস খুলেছে কলকাতায়, এবং বাংলাদেশে অরাজকতা তৈরি করবার জন্য গেরিলা প্রশিক্ষণ নেওয়া, সেনা সদস্যদেরকে বিভিন্ন জায়গাতে এঙ্গেজ করা, অস্ত্রর গুদাম মজুত করা, এগুলো সব করছে আওয়ামী লীগ। তো সেইখানে আওয়ামী লীগ চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনে নির্বাচন কেন্দ্রিক একটা ক্যাওয়াস দেশে লাগাইতে পারে কিনা। ক্যাওয়াস লাগাইতে পারলে যেটা হবে, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা যাবে, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা যাবে, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা তৈরি করা সম্ভব হবে, এবং এর মধ্য দিয়ে যেটা হবে, আওয়ামী লীগ পুনর্বাসনের প্রশ্নটা নতুন করে আসার সুযোগ পাবে। কারণ যেহেতু আওয়ামী লীগ বিরোধী সকল ফোর্স তখন নিজেরা একজনের বিরুদ্ধে আরেকজন রাস্তায় নামবে। তো সেই বাস্তবতায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনের পুনর্বাসন এবং নির্বাচনে অংশগ্রহণের দাবিটা অনেক রিয়েলিস্টিকলি পার্সু করা যাবে বলে একটা অংশ মনে করছে। অতএব সেই জায়গাতে রাজনৈতিক দল আকারে আমাদের এখন মোটা দাগে আসলে মানে প্রায়োরিটি কি, নিশ্চিত সংস্কার এবং বিচার এগুলো প্রাইম প্রায়োরিটি, কিন্তু কোনোভাবে প্রফেসর ইউনূসের ঘোষণা দেয়া নির্বাচনের তারিখটা পিছানোর চেষ্টা করলে দিন শেষে সেটা দিল্লি এবং কলকাতা এবং আওয়ামী লীগের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন হওয়ার দিকে যাবে কিনা, এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে যে বৈধতা তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সংসদের, সেইটা বিপদে পড়বে কিনা। এই জন্য আমার মনে হয় যে এইটা রাজনৈতিক দলগুলোকে মানে কান্ট্রি ফার্স্ট
দেশ সবার উপরে, এই প্রায়োরিটিটাকে মাথায় রেখে সবাই মিলে সিরিয়াসলি ঠান্ডা মাথায় আলোচনা করা দরকার। আমার আসন, আমার দল, আমার দলের ক্ষমতায় যাওয়া, সংস্কারকে ছোট করা, হেয় করা, গণ অভ্যুত্থানকে ছোট করা, নির্বাচনকে প্রায়োরিটি দেওয়া অথবা নির্বাচন না হইতে দেওয়া, এই যে তর্কগুলো আসতেছে, আমার বিনীত অনুরোধ হচ্ছে রাজনৈতিক দল এবং নেতাদের প্রতি যে দয়া করে আমরা যেন দেশকে প্রায়োরিটি দিয়ে কোন কোন জায়গাতে রিকনসাইল করতে পারি, কোন কোন জায়গাতে আমরা নিজেরা মীমাংসা করতে পারি, আলোচনা করতে পারি, সেই জায়গাটা আমাদের খুঁজে বের করা দরকার। কোনোভাবে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি এবং আমাদের শত্রুরা যেন কোনোভাবে আমাদের কাজের কারণে, আমাদের ফেইলিয়ারের কারণে সুযোগ না নেয়। তাহলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, আমাদের 1400 শহীদের শাহাদাত, কোরবানি ব্যর্থ হবে। এবং সেই জায়গাতে যে বলির পাঠা দেওয়ার জন্য দক্ষিণপন্থীদের উত্থান, মৌলবাদী জঙ্গি ইসলামপন্থীদের উত্থানের যে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে একটা পারসিস্টেন্ট ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন দিয়ে, সেটা কিন্তু যথেষ্ট স্পেস পাবে দেশে এবং বিদেশে। অতএব সামগ্রিকভাবে যেন আমরা রাষ্ট্রের স্বার্থটা দেখি, শতভাগ সব কিছু অর্জন করবার চেষ্টা করতে গিয়ে যেন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যেন আমরা মাথায় রাখি। বাট অ্যাট দ্য সেম টাইম যৌক্তিক গণতান্ত্রিক তর্ক আলাপ যেগুলো আমাদের করার, সংস্কারের লড়াইটা চালিয়ে নেওয়া যাওয়া, গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করা, এটাও যেন আমরা কন্টিনিউ করি। তো এই সামগ্রিক বিবেচনাতেই হচ্ছে আগামী নির্বাচনের বাস্তবতার ব্যাপারে আমাদের রাজনৈতিক একটা সম্মিলিত সিদ্ধান্ত দরকার। এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি সেফ পজিশন হবে বিএনপির জন্য এবং সকলের জন্য যদি আমরা একটা সম্মিলিত সংসদ তৈরি করতে পারি, যেখানে গণ অভ্যুত্থানের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং অংশীজন যারা আছেন তারা সবাই মিলে একটা সংসদ করবেন, একটা ইউনিটি পার্লামেন্ট হবে, যেই পার্লামেন্ট জুলাই সনদ বাস্তবায়ন করবে, ঐকমত্য কমিশনের যে আলোচনাগুলো আছে, আলাপগুলো আছে, তর্কগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করবে। সেটা করতে পারলে যেটা হবে, আমাদের যারা জাতীয় শত্রু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য 14 দল এবং তাদের যারা মাস্টার আছে দিল্লি এবং কলকাতার যে বয়ান আছে, তাদেরকে আমরা দূরে রাখতে পারবো। এবং এইখানে আমরা বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দায়িত্বশীল আচরণ চাচ্ছি এবং রেসপন্সিবল লিডারশিপও চাচ্ছি, নেতৃত্ব দেখতে চাচ্ছি। এই রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দিতে না পারলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, সব দল ক্ষতিগ্রস্ত।